ক্লাস 9-10 চ্যাপ্টার 11 এই প্রশ্নের দিকে লক্ষ্য করি। এক ঘনসেমি কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ? এক ঘনসেমি কাঠের ওজন 7 ডেসিগ্রাম। ডেসিগ্রামকে 10 দ্বারা ভাগ করলে গ্রাম পাওয়া যায়। আবার এক ঘনসেমি পানির ওজন 1 গ্রাম। এখন কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা। কাঠের ওজন উপরে থাকবে, পানির ওজন নিচে থাকবে, গুণ 100%। এর নিচের একের দাম নাই, এটা বাদ, তাহলে 7/10 ইন্টু 100%। কাটাকাটি করলে 7 ইন্টু 10% অর্থাৎ 70%। অর্থাৎ কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা 70%। যদি বলা হতো পানির ওজন সমায়তন কাঠের ওজনের শতকরা কত ভাগ, তাহলে পানির ওজন উপরে থাকতো, কাঠের ওজন নিচে থাকতো, গুণ 100%। তারপর কাটাকাটি করলে যে মান আসে ওই মান। যেহেতু আমাদের প্রশ্নে বলছে কাঠের ওজন সমায়তন পানির ওজনের শতকরা কত ভাগ, তাহলে কাঠের ওজন উপরে থাকবে, পানির ওজন নিচে থাকবে, গুণ 100%। এরপর কাটাকাটি করলে 70% হয়, এটাই অ্যান্সার। এর পরবর্তী প্রশ্নের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখি ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ অনুপাত খ এর অংশ সমান 2:3, খ এর অংশ অনুপাত গ এর অংশ সমান 1:2 এবং গ এর অংশ অনুপাত ঘ এর অংশ সমান 3:2 হয়। তার মানে বলা হয়েছে ক খ গ ঘ এর মধ্যে 300 টাকা ভাগ করে দিতে এবং তাদের অনুপাতের অংশ দেওয়া আছে। তো এখন কি দেওয়া আছে? ক ইজ টু খ ইকুয়াল টু 2:3, আর খ ইজ টু গ ইকুয়াল টু 1:2, গ ইজ টু ঘ ইকুয়াল টু 3:2। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে এখানে ক অনুপাত খ দেওয়া আছে 2:3, আবার খ অনুপাত গ দেওয়া আছে 1:2। তাহলে আমাদের অনুপাত সমান করতে হবে। এই কারণে কি করতে হবে, এখানে খ এর সাথে আছে 3, এই 3 দ্বারা নিচের গুলাকে গুণ করতে হবে। তাহলে 3 একে 3, 3 দুগুণে 6। আবার এখানে খ এর মান দেওয়া আছে 1, এই 1 দ্বারা উপরের গুলাকে গুণ করতে হবে। তাহলে 2 একে 2 অনুপাত 3 একে 3। তারপরে এখানে গ এর মান দেওয়া আছে 2, তাহলে এই 2 দ্বারা নিচের গুলাকে গুণ করতে হবে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4। তো এখন তাহলে আমরা কি পাই, এখানেও 3, এখানেও 3, এখানেও 6, এখানেও 6, অর্থাৎ ক অনুপাত খ অনুপাত গ অনুপাত গ 2:3:6:4। এটা দেখি, লিখলাম। এখন অনুপাতের রাশিগুলো যোগফল 2 + 3 + 6 + 4 যোগ করলে হয় 15। এখন ক পাবে 300 টাকা এর 15 ভাগের 2 ভাগ, কাটাকাটি করলে 40 টাকা, গুণ করলে খ পাবে 300 টাকা এর 15 ভাগের 3 টাকা, তারপর কাটাকাটি গুণ করলে হয় 60 টাকা। গ পাবে 300 টাকা এর 15 ভাগের 6 ভাগ টাকা, কাটাকাটি করলে গুণ করলে হবে 120 টাকা। ঘ পাবে 300 টাকা এর 15 ভাগের 4 ভাগ টাকা, কাটাকাটি করলে হবে, গুণ করলে 80 টাকা। তার মানে ক পাবে 40 টাকা, খ পাবে 60 টাকা, গ পাবে 120 টাকা, আর ঘ পাবে 80 টাকা। এটাই বলা হয়েছে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা লক্ষ্য করি। 3 জন জেলে 690টি মাছ ধরেছে, তাদের অংশের অনুপাত 3/2, 5/4 এবং 6/5। কে কয়টি মাছ পেল? তো জেলেদের মাছের অংশের অনুপাত 2/3 অনুপাত 4/5 অনুপাত 5/6, অর্থাৎ 2/3 4/5 5/6।
তো এখন এখানে ভগ্নাংশের অনুপাত, তার মানে হরের লসাগু নির্ণয় করতে হবে। 3, 5, 6-এর লসাগু হয় 30। এটা দেয়, তাহলে এই 30 দ্বারা প্রত্যেক অনুপাতকে গুণ করতে হবে। তারপর কাটাকাটি করে গুণ করলে হয় 20:24:25, অর্থাৎ 20:24:25। এখন অনুপাতের রাশিগুলো যোগফল হয় 69। 20+24+25 69। এখন প্রথম জেলে পাবে 690-এর 69 ভাগের 20 ভাগটি মাছ, তার মানে 200টি। দ্বিতীয় জেলে পাবে 690-এর 69 ভাগের 24টি মাছ, মানে 240টি। তৃতীয় জেলে পাবে 690-এর 69 ভাগের 25টি মাছ, কাটাকাটি করলে 250টি। অর্থাৎ প্রথম জেলে পাবে 200টি, দ্বিতীয় জেলে পাবে 240টি, তৃতীয় জেলে পাবে 250টি। তাদের অনুপাত ছিল 20:24:25। একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার। বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর পরিমাণ নির্ণয় করো। তো মনে করি প্রথম বাহুর দৈর্ঘ্য 3x, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5x, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7x। এখন পরিসীমা নির্ণয় করতে গেলে বাহু তিনটির যোগফল নির্ণয় করতে হবে। বের হয় 15x। এখন এই 15x এর মান দেওয়া আছে 45 সেন্টিমিটার, তার মানে 15x = 45। এখন x এর মান নির্ণয় করে 15 অপর পাশে গেলে ভাগ হবে, তাহলে 3, x এর মান 3, অর্থাৎ প্রথম বাহুর দৈর্ঘ্য 3x, 3 × 3, দ্বিতীয় মানে 9, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 5x, 5 × 3 মানে 15 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 7x, অর্থাৎ 7 × 3 21 সেন্টিমিটার। অর্থাৎ প্রথম বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু নির্ণয় করো। তো মনে করি একটি সংখ্যা 5x, অপর সংখ্যা 7x। এখন এই দুইটা যদি লসাগু নির্ণয় করি 5x, 7x, x কমন দেয় 5, 7। এখন লসাগুর নিয়ম হলো কমন আনকমন সব গুণ হবে, কমনগুলোর সাথে আনকমনগুলো গুণ হবে। এটা মান বের হয়, তাহলে সবগুলো গুণ করলে হয় 35x। এটা হচ্ছে লসাগু। আর গসাগু হচ্ছে সবগুলোর মধ্যে কি কমন যায় তা। এখন এখান থেকে কমন যায় শুধু x, তার মানে গসাগু হচ্ছে x। এখন শর্ত মতে এই গসাগুর মান 4 দেওয়া আছে, সংখ্যা দুটির গসাগু 4, তো 4 দেওয়া আছে, তাহলে লসাগু হচ্ছে 35x, x এর মান 4, 35 × 4 140, অর্থাৎ সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু 140। এরপর ওই প্রশ্নের দিকে লক্ষ্য করি। ক্রিকেট খেলায় সাকিব, মুশফিক ও মাশরাফি 171 রান করল। সাকিব ও মুশফিকুর ও মাশরাফির রানের অনুপাত 3:2 হলে কে কত রান করেছে? তাহলে সাকিব অনুপাত মুশফিক 3:2, আবার মুশফিক অনুপাত মাশরাফি 3:2। এখন এখানে মুশফিকের মান দেওয়া আছে 2 আর এখানে মুশফিকের মান দেওয়া আছে 3, তার মানে নিচের এই 3 দ্বারা উপরের গুলাকে গুণ, আবার উপরের এই 2 দ্বারা নিচের গুলাকে গুণ। তাহলে 3 দ্বারা 3কে গুণ 9, 3 দ্বারা 2কে গুণ 6, আবার 2 দ্বারা 3কে গুণ 6, 2 দ্বারা 4কে গুণ 4, অর্থাৎ 9:6:4। সাকিব অনুপাত মুশফিক অনুপাত মাশরাফি 9:6:4। অনুপাতের রাশিগুলোর যোগফল 9 + 6 + 4 19।
সাকিব রান করেছে 171-এর 19 ভাগের 9 ভাগ। তিনজনে রান করেছে 171 রান। তো এদের মধ্যে সাকিব করেছে 171-এর 19 ভাগের 9 ভাগ, কাটাকাটি করে গুণ করলে হয় 81 রান। মুশফিক রান করেছে 171-এর 19 ভাগের 6 ভাগ, কাটাকাটি করে গুণ করলে হয় 54 রান। মাশরাফি রান করেছে 171-এর 19 ভাগের 4 ভাগ রান, কাটাকাটি করে গুণ করলে হয় 36 রান। অর্থাৎ সাকিব রান করেছে 81 রান, মুশফিক রান করেছে 54 রান, মাশরাফি রান করেছে 36 রান। একটি অফিসে 2 জন কর্মকর্তা, 7 জন করণিক এবং 3 জন পিয়ন আছে। একজন পিয়ন 1 টাকা পেলে একজন করণিক পায় 2 টাকা, একজন কর্মকর্তা পায় 60 টাকা। তাদের সকলের মোট বেতন 1,50,000 টাকা হলে কে কত বেতন পায়? একজন পিয়ন পায় 1 টাকা। তো অফিসে আছে 3 জন পিয়ন, তাহলে 3 জন পিয়ন পায় 1 গুণ 3 টাকা। একজন করণিক পায় 2 টাকা, অফিসে আছে 7 জন করণিক, তাহলে 7 জন করণিক পায় 2 গুণ 7, 14 টাকা। একজন কর্মকর্তা পায় 60 টাকা, অফিসে আছে 2 জন কর্মকর্তা, তাহলে 4 গুণ 2, 8 টাকা। এখন তাদের টাকার অনুপাত, সবার টাকা দেওয়া আছে 1,50,000। তো এখানে তাদের টাকার অনুপাত 3:14:8, তার মানে অনুপাতের রাশিগুলো যোগফল 3 যোগ 14 যোগ 8, 25। এখন 3 জন পিয়ন পায় 1,50,000-এর 25 ভাগের 3 ভাগ টাকা, কাটাকাটি করে গুণ করলে হয় 18,000 টাকা। একজন পিয়ন কত পায়? আরো কম পায়, তাহলে ভাগ হবে 18,000 ভাগ 3, 6,000 টাকা। 7 জন করণিক পায় 1,50,000-এর 25 ভাগের 14 ভাগ টাকা, 25 ভাগের 14 ভাগ টাকা, কাটাকাটি করে গুণ করলে হয় 84,000 টাকা। এখন একজন করণিক আরো কম পায়, তাহলে ভাগ হবে 84,000 ভাগ 7, 1 লক্ষ, শুধু 12,000 টাকা। 2 জন কর্মকর্তা পায় 1,50,000-এর 25 ভাগের 8 ভাগ টাকা, 25 ভাগের 8 ভাগ টাকা, তাহলে কাটাকাটি করে গুণ করলে হয় 48,000 টাকা। একজন কর্মকর্তা আরো কম পায়, তাহলে ভাগ হবে 48,000 ভাগ 2, 24,000 টাকা। অর্থাৎ একজন পিয়ন পায় 6,000 টাকা, একজন করণিক পায় 12,000 টাকা, একজন কর্মকর্তা পায় 24,000 টাকা। যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? মনে করি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x একক। এখানে মিটার বা সেন্টিমিটার কিছু দেওয়া নাই, তার মানে একক। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে x² বর্গ একক। 20% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x প্লাস x এর 20%। 20% যে বৃদ্ধি পায়, এটা x এর 20% বৃদ্ধি পায়, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য যদি x একক হয়, x এর 20%, আর বৃদ্ধি পাইলে পূর্বের x একক, অর্থাৎ বাহু দৈর্ঘ্য যে x মিটার বা x সেন্টিমিটার, এটা ঠিক থাকবে। এটা থেকে এটা 20% বৃদ্ধি পায়, এটা যোগ হবে, তাহলে x প্লাস x এর 20%। এখন এর মানে গুণ, পার্সেন্ট মানে 20% মানে হলো 20/100, কাটাকাটি করে গুণ করে যোগ করলে হবে 1.2x একক। এখন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 20% বৃদ্ধি পেলে হয় 1.2x একক। তো ক্ষেত্রফল হবে 1.2x বর্গ একক, স্কোয়ার একক, তার মানে 1.44x² বর্গ একক। তো ক্ষেত্রফল এখন বৃদ্ধি পেয়েছে,
প্রথমে ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, এখন বর্গ 20% বৃদ্ধিতে ক্ষেত্রফল হয়েছে 1.44 এক্স স্কোয়ার একক বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? 1.44 এক্স স্কোয়ার থেকে পূর্বের এক্স স্কোয়ার বিয়োগ করলে হয় 0.44 এক্স স্কোয়ার বর্গ একক, অর্থাৎ 0.44 এক্স স্কোয়ার একক বর্গ একক বৃদ্ধি পেয়েছে। শতকরা কত বৃদ্ধি পেয়েছে? এক্স স্কোয়ারে বৃদ্ধি পায়, মানে পূর্বের ক্ষেত্রফলে বৃদ্ধি পায় 0.44 এক্স স্কোয়ার, তাহলে 100তে কত বৃদ্ধি পায়? গুণ 100%, কাটাকাটি করে গুণ করলে হয় 44%, অর্থাৎ 44%, অর্থাৎ ক্ষেত্রফল শতকরা 44% বৃদ্ধি পায়। বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 44% বৃদ্ধি পাবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে? মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, প্রস্থ ওয়াই একক, ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক। 10% বৃদ্ধিতে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্লাস এক্সের 10%। এখন এক্স এর মানে গুণ 10% মানে হলো 10/100, তারপরে এটা কাটাকাটি করে যোগ করলে হবে 1.1x একক। এখন 10% হ্রাসে আয়তক্ষেত্রের প্রস্থ, দৈর্ঘ্য বৃদ্ধি পায় 10%, প্রস্থ হ্রাস পায় 10%, তখন হ্রাস পেলে কম হয় আর বৃদ্ধি পেলে যোগ হয়, তা যোগ করলে হয় 1.1x, আর বিয়োগ করলে হবে ওয়াই মাইনাস ওয়াই এর 10%, এর মানে গুণ 10% মানে হলো 10/100, কাটাকাটি করে গুণ করে বিয়োগ করলে হবে 0.9y একক, 0.9y একক। এখন দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস, অর্থাৎ পরিবর্তিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1.1x ইন্টু 0.9y গুণ করলে হয় 0.99xy বর্গ একক। এখন ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। আমাদের প্রথম ক্ষেত্রফল ছিল xy বর্গ একক, এখন হয়েছে xy মানে 1xy বর্গ একক, আর এখন হয়েছে 0.99, অর্থাৎ 0তে নেমে আসছে, অর্থাৎ হ্রাস পেয়েছে। তো এখন কত হ্রাস পেয়েছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস, xy থেকে 0.99xy বাদ দিলে হয় 0.01xy বর্গ একক। এখন ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পেয়েছে? xy ক্ষেত্রফলে হ্রাস পায় 0.01xy, আর শতকরা হ্রাস পায় গুণ 100%, কাটাকাটি করে গুণ করলে হয় 1%, অর্থাৎ দৈর্ঘ্য 10% বৃদ্ধি, প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায় 1%। একটি মাঠে জমিতে সেচের সুযোগ আসার আগের ও পরের ফলনের অনুপাত 4:7, এবং ওই মাঠে আগে যে জমিতে 304 কুইন্টাল ধান ফলতো, সেচ পাওয়ার পরে তার ফলন কত হবে? তো মনে করি সেচ পাওয়ার পরের ফলন এক্স কুইন্টাল, আগের ফলন ছিল 304 কুইন্টাল, তো 304 কুইন্টাল অনুপাত এক্স, পরের ফলন এক্স, 304 কুইন্টাল অনুপাত এক্স ইকুয়াল টু 4:7, এটা দেওয়া আছে 4:7। এখন 304 অনুপাত এক্স মানে হলো 304/x, অর্থাৎ 304/x, আর 4:7 মানে হলো 4/7,
তো এখন ব্যস্তকরণ করি উভয় পক্ষে। এক্স উপরে 304 নিচে, 7 উপরে 4 নিচে। তারপর এক্সের মান নির্ণয় করলে 304 এটা অপর পাশে গেলে গুণ হবে। তারপর কাটাকাটি করলে হয় 7 × 76 গুণ করলে হয় 532 কুইন্টাল। অর্থাৎ শেষ পাওয়ার ফলের ফলন 532 কুইন্টাল। ধান ও ধান থেকে উৎপন্ন চালের অনুপাত 3:2 এবং গম ও গম থেকে উৎপন্ন সুজির অনুপাত 4:3 হলে সমান পরিমাণ ধান ও গম থেকে উৎপন্ন চাল ও সুজির অনুপাত বের করো। মনে করি ধান ও গমের পরিমাণ জেড, চাল ও সুজির পরিমাণ এক্স ও ওয়াই। তো প্রথম শর্ত মতে ধান ও চালের অনুপাত জেড অনুপাত এক্স = 3:2। এখন জেড অনুপাত এক্স মানে Z/X মানে হলো Z/X, আর 3:2 মানে হলো 3/2। তারপরে উভয় পক্ষে ব্যস্তকরণ করব। x/z = 2/3। এরপর এক্স এর মান নির্ণয় করলে জেড এটা আর এইভাবে 2 সাথে গুণ হবে, 2z/3। দ্বিতীয় শর্ত মতে গম ও সুজির অনুপাত 4:3। গমের পরিমাণও জেড, তাহলে আর সুজির পরিমাণ হচ্ছে ওয়াই, তাহলে Z/Y = 4:3। কারণ ধান আর গম সমান, তাহলে এই দুটোর মান ধরা হয়েছে জেড, তাহলে Z/Y সুজি = 4:3। এখন Z/Y মানে হলো Z/Y, আর 4:3 মানে হলো 4/3। এখন ব্যস্তকরণ করব উভয় পক্ষে। Y/Z = 3/4। এরপরে ওয়াই এর মান নির্ণয় করলে জেড এটা আড়াইভাবে 3 সাথে গুণ হবে, 3z/4। এখন চাল ও সুজির অনুপাত এক্স অনুপাত ওয়াই। এক্স এর মান বের করেছি 2z/3, ওয়াই এর মান বের করেছি 3z/4। এখন এটা ভগ্নাংশ হয়েছে, ভগ্নাংশ হইলে অনুপাতের ক্ষেত্রে হরের লসাগু নির্ণয় করতে হবে। 3 আর 4 এর লসাগু হবে 12। এই 12 দ্বারা প্রত্যেক ভগ্নাংশকে গুণ করতে হবে, তাহলে গুণ করলাম 12 দ্বারা অনুপাতে প্রত্যেক ভগ্নাংশকে। এরপরে কাটাকাটি করলে গুণ করলে হবে 8z অনুপাত 9z। উভয় পক্ষ থেকে জেড বাদ, তাহলে 8 অনুপাত 9, যেহেতু উভয় পক্ষে জেড আছে। তার মানে চাল ও সুজির অনুপাত 8:9। একটি জমির ক্ষেত্রফল 432 বর্গমিটার। ওই জমির দৈর্ঘ্য ও প্রস্থের সঙ্গে অপর একটি জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত যথাক্রমে 3:4 এবং 2:5 হলে অপর জমির ক্ষেত্রফল কত? অর্থাৎ দৈর্ঘ্য অনুপাত দৈর্ঘ্য 3:4, প্রস্থ অনুপাত প্রস্থ 2:5। তার মানে প্রথম জমির দৈর্ঘ্য 3x, প্রথম জমির প্রস্থ 2y, দ্বিতীয় জমির দৈর্ঘ্য 4x, দ্বিতীয় জমির প্রস্থ 5y, 4x 5y। এখন প্রথম জমির ক্ষেত্রফল 3x × 2y গুণ করলে হয় 6xy। এখন এই প্রথম জমির ক্ষেত্রফল দেওয়া আছে 432 বর্গমিটার। আর অপর জমির ক্ষেত্রফল বের করলে 4x × 5y গুণ করলে হয় 20xy। এখন প্রথম জমির ক্ষেত্রফল বের হয়েছে 6xy, এটার মান দেওয়া আছে 432 বর্গমিটার। তাহলে 6xy = 432। xy এর মান নির্ণয় করলে 6 এটা গুণ আছে, অপর পাশে গেলে ভাগ হবে, 432 ভাগ 6 মানে 72। তার মানে xy এর মান বের হয়েছে 72। এখন অপর জমির ক্ষেত্রফল হচ্ছে 20xy। এখন এক্স এর মান 72 গুণ করে দিলে হবে 1440, 1440 বর্গমিটার। জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। জেমি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাদের ঋণের অনুপাত নির্ণয় করো।
মনে করি জেমি ও সিমি ঋণের অনুপাত ঋণের পরিমাণ XY টাকা, যেহেতু আলাদা আলাদা পরিমাণ ঋণ নেয়। তো 2 বছরে জেমি X টাকা 10% হারে সরল মুনাফা দেয় PNR, আসল গুণ সময় গুণ মুনাফার হার, গুণ করলে হবে 2x/10 টাকা। 3 বছরে Y টাকার অর্থাৎ সিমির Y টাকার 10% সরল মুনাফা 10% হারে সরল মুনাফা PNR, আসল গুণ সময় গুণ মুনাফার হার, গুণ করলে হবে 3y/10 টাকা। এখন জেমি শোধ করে আসল টাকা যত টাকা ঋণ নিয়েছে তার সাথে সে ওই টাকার মুনাফা অর্থাৎ সুদও শোধ করবে। তাহলে x+2x/10 যে ভগ্নাংশে যোগ করলে হবে 10x + 2x/10 অর্থাৎ 12x/10 টাকা, অর্থাৎ 1.2x টাকা। সিমি শোধ করে আসল টাকাও শোধ করবে, সে সাথে ওই টাকা মুনাফা অর্থাৎ সুদও শোধ করবে। y + 3y/10 ভগ্নাংশে যোগ করলে হবে 10y + 3y/10 টাকা, অর্থাৎ লসাগু নির্ণয় করে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে হয় 10y + 3y/10 অর্থাৎ 13y/10 টাকা। তো এখন জেমি শোধ করে হচ্ছে 12x/10 টাকা, আর সিমি শোধ করে 13y/10 টাকা। তাদের এই শোধ করা টাকা কিন্তু সমান, এটা শর্তে দেওয়া আছে। 2 বছর পর এবং 3 বছর পর জেমি এবং সিমি যে টাকা শোধ করে তা সমান। তাহলে 12x/10 = 13y/10। এখন উভয় পক্ষ থেকে নিচের এই 10 বাদ, তাহলে 12x = 13y। এখন এই y x এর নিচে চলে যাবে, এই 12 13 এর নিচে চলে যাবে। তাহলে x/y = 13/12, অর্থাৎ x/y = 13:12, অর্থাৎ তাদের ঋণের অনুপাত x/y = 13:12, 13:12। এটাই অ্যান্সার। আজ এ পর্যন্ত। সবাই নিয়মিত ক্লাসগুলো দেখবে। আল্লাহ হাফিজ।